আজকে ভারতের মুখ পুড়ছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা বড়াই করি আমরা 140 কোটির দেশ। এসব কি হচ্ছে? আজকে বাংলাদেশের একটি প্লেয়ারকে কলকাতার মাটিতে নিরাপত্তার প্রশ্নে যদি বাদ দেওয়া হয়, সেদিক থেকে তো বাংলাদেশ সরকার একটা সদর্থক ভূমিকা নিল ভিসা বন্ধের। এটা স্পষ্ট ঢাকা বোঝাতে চাইছে সম্পর্ক এবার থেকে একতরফা নয়, সম্পর্ক এবার থেকে দ্বিপাক্ষিক এবং সেটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আপনারা আমাদেরকে ভিসা দিচ্ছেন না, আমরাও আপনাদের ভিসা দেবো না। দীপু দাস খুলনা যখন এখানে হিন্দুত্ববাদীরা উগ্রবাদীরা রাস্তায় নামে পথে নামে হাই কমিশনে গিয়ে বিক্ষোভ দেখায়, স্বাভাবিকভাবে এখানেও যখন মুসলমানকে বাংলাদেশি বলে খুন করা হয়, স্বাভাবিকভাবে বাংলাদেশে আন্দোলন হবে। মুস্তাফিজ ইস্যুতে সত্যি কি দিল্লি ব্যাকফুটে? যে বাংলাদেশের একজন ক্রিকেটারকে বা গোটা টিমকে ভারত সরকার নিরাপত্তা দিতে পারবে না? আমরা 92 দেখেছি স্কুল জীবনে বাবরি মসজিদের সময়। কলকাতাতে কিছু হয়েছিল? ঢাকা বলতে চাইছে আমাদের রাজনীতি আর শুধু দিল্লির আরামদায়ক ফ্রেমে থাকবে না। ভারত আগে বাংলাদেশিদের ভিজিট ভিসা বন্ধ করেছিল, আর এবার উল্টো ছবি। বাংলাদেশও ভারতীয়দের জন্য পর্যটক ভিসা বন্ধ করে দিল। প্রশ্ন একটাই, এটা কি শুধুই নিরাপত্তার অজুহাত, নাকি দিল্লির সঙ্গে ক্ষমতার ভাষায় কথা বলার নতুন এক কৌশল? আরো বড় প্রশ্ন, দিল্লি কি এখানেই ব্যাকফুটে? এস জয়শঙ্কর যেখানে সম্পর্ক কিছুটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটা কি অমিত শাহ আবার পিছিয়ে দিলেন? আর সবশেষে ঢাকা দিল্লি সম্পর্ক কি আদৌ হাসিনা কাটাতে সীমাবদ্ধ, নাকি এর ভেতরে জন্ম নিচ্ছে আরো কট্টর কোন শক্তি? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। আজকে এই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের এই বিশ্লেষণে। চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, হচ্ছেটা কি? এটাকে বলে সময়ের বাস্তবতা। তুমি আমাকে কাঁচা কলা দেখালে আমি তোমায় তো আপেল দেখাবো না, তাই না? এটা আমাদের মুখ পুরলো আর ভারতবাসীর, ভারতের ঐতিহ্যের, ভারতের গরিমার মুখ পুরলো। 71-এ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই বাংলাদেশ ভারতকে বাংলাদেশ পরিদর্শনে যে যায়, পর্যটকরা যায়, অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই পর্যটন ভিসা বন্ধ করলো। যারা সব সময় বলে যে ভারতের কাছে আমরা কৃতজ্ঞতায় আবদ্ধ, সেই বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিতে হলো। কারণটা কি? আমরা কি একটু নিজেদের আত্মসমালোচনা করব না? এখনো কি সময় হয়নি? যেখানে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে প্রতিনিয়ত, অধিকারের প্রশ্নে কথা বলা হচ্ছে, সেখানে শান্তি প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, ভারত চাইছে, বলছে, সেখানে এমন কি কাণ্ড ঘটলো বাংলাদেশ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? বাংলাদেশের গণবিক্ষোভের পরে নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু পর্যালোচনা, আলোচনা, আসা যাওয়া, কূটনৈতিক স্তরে পররাষ্ট্রনীতিতে আধিকারিকরা গেছেন, রাষ্ট্রপ্রধানদের মধ্যে কথা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সে দেশে তার পরিবেশ ছিল না, তিনি থাকলে আরো কিছু খারাপ ঘটতো, সে দৌড়ে ছুটে চলে আসলো বাংলাদেশ, মানে ইন্ডিয়ায় চলে আসলো, তাকে আশ্রয় দেওয়া হলো। বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী অসুস্থ হলেন, নরেন্দ্র মোদী বার্তা দিলেন, আরোগ্য কামনা করলেন, পাশে থাকার আশ্বাস দিলেন, তিনি প্রয়াত হলেন, বিদেশ মন্ত্রক থেকে পাঠানো হলো, গোটা ভারতবাসীর সমবেদনা শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর তরফে পৌঁছে দেওয়া হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আগের দিনে বলেছি, এর সবকিছুর দায় বা দায়িত্ব বিসিসিআই কে নিতে হবে। কেন এরকম সিদ্ধান্ত, কোন কারণে, এগুলো প্রকাশ্যে এসে সাংবাদিক সম্মেলন করে বলা হোক। ভারতের বিদেশ মন্ত্রক চেষ্টা করছে, আর নিরাপত্তার প্রশ্নে আজকে ভারতের মুখ পুড়ছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা বড়াই করি আমরা 140 কোটির দেশ। এসব কি হচ্ছে? কেন্দ্রীয় সরকারের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্রতিবেশীদের সঙ্গে আমাদের এরকম সম্পর্ক কেন হচ্ছে? আমাদের কি কোথাও ভুল, নাকি ওনাদের কোথাও ভুল? পুরো বিষয়টা পরিষ্কার করা হোক ভারতবাসীর কাছে। একদমই পরমাশিস, আমরা এই ভিসা প্রক্রিয়াটি বন্ধ হওয়ার বিষয়টি আমরা এক নজরে একটু দেখে নেব আসলে ফ্যাক্ট কি বলছে। এটা পরিষ্কার বলা দরকার, বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত বুধবার থেকে। দিল্লি ও আগরতলা এর আগেই ভিসা প্রক্রিয়া বন্ধ রেখেছিল, এবার যুক্ত হয়েছে আমাদের শহর কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। সেখান থেকেও মোটামুটি ভিসা প্রক্রিয়া অর্থাৎ পর্যটক ভিসা দেয়া, যেটা ভিজিট ভিসা বলা হয়, সেটা বন্ধ রয়েছে। এর ফলে গোটা ভারতের কোনো জায়গা থেকে বাংলাদেশে যাওয়ার কোনো ট্যুরিস্ট ভিসা আর পাওয়া যাচ্ছে না গত বুধবার থেকে। তুমি জানো যে এর আগে গত সপ্তাহে দিল্লিতে যখন দীপু দাস হত্যাকাণ্ডের জেরে তার প্রতিবাদে ভারতীয় একদল হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং অভিযোগ হচ্ছে যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে হুমকি দেওয়ার, এবং তারই পরিপ্রেক্ষিতে একদিনের জন্য সাময়িক ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। এবং তারপর থেকেই বিভিন্ন উপদূতাবাস, দূতাবাস এবং ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যখন পরপর আমরা দেখেছি বিক্ষোভ এবং হামলার ঘটনা ঘটে, তখন থেকে কিন্তু ভিসা ব্যবস্থাপনা আস্তে আস্তে করে বাংলাদেশ সরকার শিথিল করতে শুরু করে এবং সেটা কমপ্লিটলি শাটডাউন করা হয় গত বুধবার। যদিও বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ভিসা, বিজনেস ভিসা, সাংবাদিক ভিসা এগুলো এখনো চালু রয়েছে, কারণ বহুস্তরীয় যাচাই প্রক্রিয়া। পরমাশিস, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ দূতাবাস কিংবা উপদূতাবাস কেউই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখনো নিশ্চিত করেনি। এবং আমি আমার ঢাকার কয়েকজন সাংবাদিক বন্ধু যারা বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বা মন্ত্রণালয়ের বিটের যুক্ত, তাদের সঙ্গে সকালবেলা আমি টেলিফোনে কথা বলেছি এবং তারাও কিন্তু অনানুষ্ঠানিকভাবে বিষয়টি বন্ধ থাকার বিষয়টি আমার কাছে নিশ্চিত করেন। যেহেতু তুমি জানো যে 2024-এর 5 আগস্টের পর থেকেই ভারত সরকার যেরকম ভাবে বাংলাদেশ পর্যটক ভিসা বন্ধ করার পর কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলা হয়নি যে পর্যটক ভিসা বন্ধ রয়েছে। ঠিক একই রকম ভাবে ভারতের কৌশলী অবলম্বন করলো এবার
ঢাকা। তো তুমি কিভাবে দেখছো বিষয়টি? অর্থাৎ ভারত যেভাবে 2024-এর 5 আগস্টের পর থেকে যে কৌশলে বাংলাদেশি ভিজিট ভিসা বন্ধ রেখেছিল এবং সেখানে সরকারি কোনো বিবৃতি দিয়ে জানানো হয়নি, ঠিক একই রকম ভাবে নিরাপত্তার ইস্যু তুলে বাংলাদেশ সরকারও সেই একই পথে হাঁটলো এবং একই রকম ভাবে বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু কোনো রকম ভাবে কোনো বিবৃতি এখনো পর্যন্ত, অর্থাৎ আজকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়নি। তুমি কিভাবে দেখছো বিষয়টি? টিট ফর ট্যাট? আসলে ভারত এবং বাংলাদেশ তো দুটো প্রতিবেশী রাষ্ট্র, তাই না? আমি যেমন ভাবে টাকাটাকে দেখাবো, ঠিক উল্টো ভাবে সেই টাকাটা তুমি তেমন ভাবে দেখবে, তাই না? টাকার এপিট আর ওপিটের মতো। পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে কথাই আছে পররাষ্ট্রনীতি কূটনীতি। তা আমি যে কূটনীতি দেখাবো, তুমিও তো সেই কূটনীতি দেখাবে, বাড়তি তো কিছু করবে না। তারা বলবে নিরাপত্তার প্রশ্নে। আজকে ভারতে যদি বাংলাদেশের প্লেয়ারের নিরাপত্তা ভারত সরকার দিতে না পারে, তো স্বাভাবিকভাবেই তারা হয়তো বলতে পারে যে আমরাও নিরাপত্তার প্রশ্নে ভিসা দেওয়া বন্ধ করলাম। তুমি বললে দোষ নেই, আমি বললে দোষ, এটা তো হতে পারে না। খুব নিরপেক্ষ ভাবে দেখতে হবে। না, আমরা আমি- চাই ভারত বাংলাদেশের সম্পর্ক নিবিড় হোক, ধ্বংসের দিকে যাতে না যায়। এর জন্য সরকার সচেতন হন, পররাষ্ট্রনীতি কূটনীতি আর একটু যত্নবান হতে হবে, লালন করতে হবে। একদমই। তুমি এই নিরাপত্তার বিষয়টি যেন আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, এবং নিরাপত্তার বিষয়টি নিরাপত্তা যুক্তি কতটা বিশ্বাসযোগ্য, যদি এটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে ঢাকা যুক্তি ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। ঢাকা এটি যুক্তি দেখাচ্ছে অভ্যন্তরীণ ক্ষেত্রে, কারণ 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতন, এরপর থেকে রাজনৈতিক অস্থিরতা, ভারত বিরোধী স্লোগান ও আবেগ, সামনে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই যুক্তি পুরোপুরি উড়িয়ে দেওয়াও সম্ভব নয় পরমাশিস, কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, এই নিরাপত্তা ঝুঁকি কি হঠাৎ করে তৈরি হয়েছে আমাদের সামনে, নাকি এটাকে রাজনৈতিক কভার হিসেবে ব্যবহার করছে ঢাকা? তুমি কিভাবে দেখছো? এটা কূটনৈতিক বোঝাপড়া। আজকে বাংলাদেশের একটি প্লেয়ারকে কলকাতার মাটিতে নিরাপত্তার প্রশ্ন যদি বাদ দেওয়া হয়, আমি তো বলবো বাংলাদেশ এক্ষেত্রে, বাংলাদেশে যদি বিদ্বেষ তৈরি হয় ভারতীয়দের প্রতি, কলকাতার মানুষের প্রতি, সেদিক থেকে তো বাংলাদেশ সরকার একটা সদর্থক ভূমিকা নিল ভিসা বন্ধের। যে কোনো পর্যটক যদি এসে বাংলাদেশে কোনোভাবে নিপীড়িত হন, লাঞ্ছিত হন, নিরাপত্তার প্রশ্নে এখন আমি আটকালাম, পরিবেশ ঠান্ডা হোক, আবার সব মিটবে। কূটনৈতিক ভাবে বিষয়টা বোঝাপড়ার একটা সদর্থক ভূমিকা বলবো এটা। কোন সময় যখন বলে না সে আগুনে কেউ ঘি ঢালতে নেই, সে ঘি দেওয়াটা বন্ধ করার এটা একটা পদক্ষেপ আমি মনে করি। এটাও তো হতে পারে ভারতের ভিসা সিদ্ধান্তের পাল্টা এই পদক্ষেপ এটা, কারণ এখানে যে টুইস্ট, সেই টুইস্টটি যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে এর আগে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা কার্যত বন্ধ করে। যুক্তি ছিল নিরাপত্তা, অনুপ্রবেশ, ডকুমেন্ট যাচাই। আজ এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশও ভারতীয়দের ভিসা বন্ধ করলো। যুক্তি একই রকম, নিরাপত্তা। কূটনৈতিক ভাষায় এটাকে বলে রিসিপ্রোসিটি, রাজনৈতিক ভাষায় একে বলা হয় পাল্টা কূটনৈতিক বার্তা। এটা স্পষ্ট, ঢাকা বোঝাতে চাইছে সম্পর্ক এবার থেকে একতরফা নয়, সম্পর্ক এবার থেকে দ্বিপাক্ষিক এবং সেটি পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এটা ইকুয়ালি ট্রিটমেন্ট, তুমি যেমনটা দেখাবে আমি তেমনটা দেখাবো। এটার দুটো দিক হতে পারে, সবকিছুর একটা ভালো দিক থাকে, মন্দ দিক থাকে। ভারতীয়দের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সরকার ভিসা বন্ধ করলো, আবার তারা এটাও বলতে পারে আপনারা আমাদেরকে ভিসা দিচ্ছেন না, আমরাও আপনাদের ভিসা দেবো না। তুমি যেমন ভাবে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে এই পরিবেশ কেন তৈরি হলো, আমাদের এই জায়গাটা নির্ণয় করতে হবে। দোষ কার, ত্রুটি কার, ভুল কার, আমরা এতে যাব না। আমরা সরকারের কাছে আবেদন করতে পারি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা এই জায়গায় কেন যাচ্ছে। ঐতিহাসিক সম্পর্ক, 71-এর পরে 2026, এটা নিরীক্ষণ করতে হবে যে বাংলাদেশ ভারতকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতে তো কোনো গণঅভ্যুত্থান হয়নি যে তারা তাদের নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, নিরাপত্তার প্রশ্নে ভারত ভিসা বন্ধ রেখেছিল, কিন্তু যৌথ প্রক্রিয়া ছিল, আলাপ আলোচনা ছিল। খলিলুর রহমান কলকাতায় এসেছে, ঢাকা এসেছে, ইন্ডিয়া এসেছেন, সীমান্ত পর্যায়ের বৈঠক হয়েছে। কেন এই ভঙ্গুর পরিস্থিতি হবে, কেন এই সিদ্ধান্ত হবে, কেন এই সম্পর্কের একটা ভঙ্গুর পরিস্থিতি হলো, কেন এই সম্পর্কে চির ধরছে, এগুলো নিরীক্ষণ করতে হবে, উচ্চ পর্যায়ের আলোচনা করতে হবে। দীপু দাস খুলনা যখন এখানে হিন্দুত্ববাদীরা, উগ্রবাদীরা রাস্তায় নামে, পথে নামে, হাই কমিশনে গিয়ে বিক্ষোভ দেখায়, এটা গণতান্ত্রিক ভাবে করতেই পারে, স্বাভাবিকভাবে। এখানেও যখন মুসলমানকে বাংলাদেশি বলে খুন করা হয়, নিপীড়িত করা হয়, অত্যাচারিত করা হয় বাংলা বলার অপরাধে, স্বাভাবিকভাবে বাংলাদেশে আন্দোলন হবে। এটাকে বলে গণতান্ত্রিক প্রক্রিয়া। পৃথিবীতে তো গণতন্ত্র শব্দটা এখন উঠে যায়নি, কিন্তু 140 কোটির ভারতবর্ষের এই গৌরবান্বিত পরিবেশকে বাংলাদেশ ভিসা দিতে বন্ধ করছে, এই সিদ্ধান্ত বাংলাদেশ নিল কেন? এটা ভারত সরকারকে একটু অনুধাবন করতে হবে। আমি স্বনির্বাণ অনুরোধ করবো প্রধানমন্ত্রীর কাছে, যেসব কি হচ্ছে এটা খেলাকে কেন্দ্র করে, এটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। আমি আসবো, যেরকম তোমার সঙ্গে শুধু সূত্র ধরে দিচ্ছি, তুমি বলছো দীপু দাস, আমরা তো সমালোচনা করিনি বাংলাদেশকে যখন ভিসা দেওয়া বন্ধ করেছিল, ওই সময় গণঅভ্যুত্থানের সময় আমরা তো সমালোচনা করিনি। নিরাপত্তার স্বার্থে সেটা হতেই পারে, কিন্তু একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। আমি আসবো পরমাশিস, আমি আসবো। আমি তোমার এই অংশের সঙ্গে একটু যুক্ত করছি। তুমি যেটা বলতে চাইছো, সেখানে আমি একটু দর্শকদের কাছে আরেকটু খোলসা করতে চাইছি। দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ যেমন কলকাতা শহর বা ভারতের বিভিন্ন রাজ্যে বা প্রান্তে হওয়াটা গণতান্ত্রিক, ঠিক একই রকম ভাবে আমাদের রাজু শেখ সম্প্রতি কদিন আগে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে একটি ঘটনাতে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের একজন বাসিন্দা, তাকে কিরকম ভাবে নির্মমভাবে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তারও প্রতিবাদে বাংলাদেশের অভ্যন্তরে প্রতিবাদ হতে পারে, এটা খুবই স্বাভাবিক। যেমনটি আমরা প্যালেস্তাইনের গাজাতে যখন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আমাদের
কলকাতা শহরও কিন্তু সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সামগ্রিকভাবে ভারতীয়রা তীব্র গাজার এই মানবিক সংকটের প্রতিবাদে আমরা আমাদের শহর কলকাতা বা ভারতের বিভিন্ন রাজ্যে এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়। এই যে প্রতিবাদ, এটি মানবতার পক্ষে, মানবতা বিরোধীদের বিপক্ষে প্রতিবাদ, সেটি পৃথিবীর যে কোনো প্রান্তেই হতে পারে। সেই প্রতিবাদ নিয়ে আমার মনে হয় রাজনীতি না হওয়াই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে সবচাইতে সরগরম সেটি হচ্ছে মুস্তাফিজের ইস্যু। এবং তোমার কাছে একটা প্রশ্ন থাকবে এখানেই, মুস্তাফিজ ইস্যুতে সত্যি কি দিল্লি ব্যাকফুটে? এখানে অবশ্যই মুস্তাফিজ ইস্যু একটা বড় প্রসঙ্গ বলে আমরা মনে করছি। এই সময় জয়শঙ্কর যখন নীরবে অনেকটা কৌশলে দিল্লি এবং ঢাকা সম্পর্কের ভারসাম্য ফেরানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই অভ্যন্তরীণ রাজনীতি, কড়া অবস্থান, নিরাপত্তা, জাতীয়তাবাদী ভাষা এগুলোর সামনে এনে অমিত শাহর অবস্থান অনেক জায়গায় সেই কূটনৈতিক স্পেসকে অনেক বেশি সংকুচিত করেছে। আর এর ফলাফল ঢাকার কাছে স্পষ্ট বার্তা গেছে, দিল্লির ভেতরে একাধিক লাইন। ওই এক বালতি দুধে এক ফোঁটা লেবু ফেলে দেওয়া, বুঝেছো? একদিকে চেষ্টা চলছে সম্পর্কের উন্নতিতে পাশে থাকার বার্তা দেওয়া। তুমি চিন্তা করো তো, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানা যায় যখন ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছলো গোটা দেশবাসীর পক্ষে, তার নিটফল কি এটা হওয়া উচিত ছিল আজকে? একটা সপ্তাহ পার হয়নি, এর দায় কে নেবে? কেন এমনটা হবে? এটা কি কেউ বিশ্বাস করে যে বাংলাদেশের একজন ক্রিকেটারকে বা গোটা টিমকে ভারত সরকার নিরাপত্তা দিতে পারবে না? আমরা 92 দেখেছি স্কুল জীবনে বাবরি মসজিদের সময়, কলকাতাতে কিছু হয়েছিল? তার মানে এটা কিন্তু পরিষ্কার। আজকে যখন মহারাষ্ট্রের একটা পুরসভা ইলেকশনে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে বিজেপির গঠবন্ধন হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের একজন ক্রিকেট প্লেয়ার কলকাতার মাটিতে খেলতে আসবে, নিরাপত্তা দিতে পারবে না? আমরা একটা প্রশ্ন খোঁজার চেষ্টা করি। আমাদের ইন্ট্রোতে আমরা বলেছি যে ঢাকা দিল্লি সম্পর্কে শুধু কি হাসিনা কাটা? এটাই আমার মনে হয় আজকের আলোচনার একটি অন্যতম পয়েন্ট হওয়া উচিত। অনেক দিন ধরেই দিল্লির নীতি ছিল বাংলাদেশ মানেই শেখ হাসিনা, কিন্তু বাস্তবতা বদলে গেছে। আজ নতুন শক্তি, নতুন রাজনৈতিক ভাষা, ভারত বিরোধী আবেগকে পুঁজি করার চেষ্টা, নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের অভ্যন্তরে জাতীয়তাবাদ। এই প্রেক্ষাপটে ভিসা বন্ধ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় পরমাশিস, এটা একটা রাজনৈতিক কূটনৈতিক বার্তাও। ঢাকা বলতে চাইছে আমাদের রাজনীতি আর শুধু দিল্লির আরামদায়ক ফ্রেমে থাকবে না। কি বলবে? দেখো, জাতীয়তাবোধ আমার হৃদয়ে থাকবে আর তোমার হৃদয়ে থাকবে না, এটা তো হতে পারে না। আমি আমার রাজনীতি নিয়ে রাজনৈতিক সূত্র, রাজনৈতিক কৌশল নেব, তুমি তোমার রাজনীতিতে রাজনৈতিক সূত্র, রাজনৈতিক কৌশল নেবে না। দেশ ছোট, দেশ বড়, জনসংখ্যা বড়, জনসংখ্যা ছোট। ভারতবর্ষে জাতীয় সঙ্গীত থাকলে বাংলাদেশে জাতীয় সঙ্গীত থাকতে পারে না। দুটো সমান দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমরা যখন সাংবাদিকতা করি, আমরা যখন বিশ্লেষণ করি, আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমরা ভালোকে ভালো, মন্দকে মন্দ, তাতে কে খুশি হলো কে অখুশি হলো আমার যায় আসে না। আমার দেখতে হবে আজকে আমি যে কথাটা বলছি, অনেকে হয়তো ভাববেন যে ভারতের বিরুদ্ধে কথা বলছি, না, আমার দেশের গরিমা নষ্ট করছে কোন এক অপশক্তি। আমি এটা বিশ্বাস করি না যে একজন ক্রিকেট প্লেয়ারকে ভারত সরকার নিরাপত্তা দিতে পারবে না। এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না। এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সম্পর্ক আরো জটিলতর হচ্ছে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করবো আজকে, যে দিকে ভারত বাংলাদেশের সম্পর্ক এগোচ্ছে তাতে অনেক প্রশ্ন প্রতিদিন প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে, আর একটি প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করলেও